আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটা বক্তব্য সেদিন তিনি যে প্রেস কনফারেন্সে দিয়েছিলেন সেটা ঘুরে ফিরেই বারবার মনে আসছে। সেই বক্তব্যটা হলো যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদেরকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার কাছে তিনি যেন অনেকটাই অসহায় আত্মসমর্পণের মতো কথাটা বলেছেন। যে শুধুমাত্র যে মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরাই এই সুযোগগুলো গ্রহণ করবে সেটা তো ঠিক না, দলীয় নেতাকর্মীদেরও তো এই সুযোগ পাওয়া উচিত, এটাও দেখার দরকার। ঠিক এইভাবেই তিনি কথাটা বলেছেন। এখন আওয়ামী লীগ হচ্ছে এদেশের সবচেয়ে পুরাতন একটি রাজনৈতিক দল, যার বয়স ৭৫ বছর হয়ে যাচ্ছে। আর আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে শেখ হাসিনা নিজেই এই দলটি নেতৃত্ব দিচ্ছেন এবং এই দলটার বয়স হচ্ছে ৭৫ বছর। তাহলে যেভাবে তিনি কথাটা বললেন, একটি রাজনৈতিক দল কর্মী বান্ধব হবে নাকি আত্মীয় স্বজন ভাই ব্রাদার বোন যা কিছু আছে এই বান্ধব হবে, কোনটা, এটা কিন্তু তিনি নির্ধারণ করতে পারলেন না। আজকে ৭৫ বছর পরে এসে কিন্তু এই প্রশ্নটা দেখা দিচ্ছে যে একটি রাজনৈতিক দল যদি তার প্রাতিষ্ঠানিক হিসাবে তার কাঠামো মতো চলে তাহলে তো এই কথাগুলো আসতো না। তাহলে এখানে দলীয় নেতা কর্মীরাই প্রথম প্রাধান্য পেত, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই বিষয়টা আসতো পরে। কিন্তু সেই কাজটা হচ্ছে না এই কারণে যে এই দলটি এখন আর প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে যেভাবে করার কথা ছিল, একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে দলটা চলার কথা ছিল, সেটা কিন্তু আর চলছে না। তাদের দলীয় যে সর্বোচ্চ ফোরাম, সেই ফোরামেও কিন্তু সিদ্ধান্তটা নিতে পারে নাই যে দলীয় এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনরা এই নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি তারা এখান থেকে সরে দাঁড়াবে। সেই সিদ্ধান্তটা দেওয়া সম্ভব হয়নি শুধুমাত্র এই যে কাঠামোগত যে একটা প্রতিষ্ঠান দাঁড়ায় সেই দাঁড়ানোর জায়গাটায় আসতে পারে নাই। এটা এক ধরনের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা। এটা তিনি যে শুধুমাত্র তার এই দলটাকেই এই কাঠামোর বাইরে নিয়ে প্রতিষ্ঠানটা ভেঙে দিয়েছেন সেটা নয়, একেবারে সরকারিভাবে যদি আমরা বলি একটি রাষ্ট্রের যে কাঠামোগুলো থাকে সেই কাঠামোগুলো পর্যন্ত তিনি ধ্বংস করে দিয়েছেন। একটি রাষ্ট্রের কাঠামো থাকে প্রধান তিনটা। একটা হচ্ছে তার আইন বিভাগ, যেখানে আইন প্রণয়ন হয়ে থাকে, আমরা যেটাকে বলি ন্যাশনাল পার্লামেন্ট বা জাতীয় সংসদ, সেটা। আরেকটা হচ্ছে নির্বাহী বিভাগ, আর লাস্ট হচ্ছে বিচার বিভাগ। এখন প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমরা যদি জাতীয় সংসদের কথা বলি তার চিত্রটা কি, এখানে জনগণ ভোট দিয়ে তাদের আইন প্রণেতা তৈরি করবে এবং এই আইন প্রণেতারাই সংসদে বসে আইন প্রণয়ন করবেন। কিন্তু এই শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এর প্রত্যেকটা জায়গা ধ্বংস করে দিয়েছেন। জনগণের ভোট দেওয়ার সে অধিকার নস্যাৎ করে দেওয়া হয়েছে। এখানে এখন আর কোনো ভোটের মধ্য দিয়ে তাদের এলাকার নেতা নির্বাচিত হয় না, এখানে শুধুমাত্র দলীয় সিদ্ধান্তের উপরে ভিত্তি করেই নেতা নির্বাচিত হন। এখানে দেখা যাচ্ছে যে একজন পার্লামেন্ট সদস্য হয় সামগ্রিকভাবে এলাকার ভোটারদের ভোটে, কিন্তু এখন হচ্ছে কি একেবারে আওয়ামী লীগের ৫-৭ জন দাঁড়ায় যাচ্ছেন, এর মধ্যে থেকেই চয়েস করতে হচ্ছে কাকে, যিনি একজন সংসদ সদস্য হবেন। তো তারা তো আর সার্বজনীন ভোটের অধিকারে বা ভোট প্রয়োগের মধ্য দিয়ে তারা নির্বাচিত হচ্ছেন শুধুমাত্র আওয়ামী লীগের যারা কর্মী আছে সমর্থক আছে তারাই ভোট দিয়ে একজন এলাকার সংসদ সদস্য নয়, এটাকে বলতে হবে কাউন্সিলর নির্বাচন করে দিচ্ছেন, এবং এই কাউন্সিলররা চলে আসছে জাতীয় সংসদে। মানে এই সংসদের যে প্রাতিষ্ঠানিক কাঠামো সেটাও ডিস্ট্রয় করে দিয়েছেন এই শেখ হাসিনা। এবার যদি আসি আমরা নির্বাহী বিভাগ তো একটা আইনের মধ্য দিয়েই চলবে, তাদের যে যে জায়গায় কাজ করতে হবে সেই কাজগুলো করবে। যেমন আমলারা, আপনি একটা ধরে নেন একটা উন্নয়ন কর্মকাণ্ড হবে, সেই কর্মকাণ্ডের বিষয়টি প্রথমেই প্রাথমিক গ্রাউন্ড ওয়ার্কগুলো করবে হচ্ছে আমলারা। সেই আমলাদেরকে আগে থেকেই যদি বলে দেওয়া হয় এই কাজটা পাবে অমুক প্রতিষ্ঠান, অথবা যদি বলে দেওয়া হয় যে তুমি যতই সিদ্ধান্ত নাও না কেন কলকাঠি নাড়বো আমি, তখন ওই আমলা কিন্তু বুঝে ফেলে যে আমার সিদ্ধান্ত এখানে খুব বেশি কাজ হবে না, বা প্রাতিষ্ঠানিক যে কর্মকাণ্ডগুলো আছে
নিয়ম পদ্ধতি আছে, সেই পদ্ধতি যদি আমি পালন করতে যাই হবে না। অতএব যখন দেখা যাবে যে সরকারি কর্মকর্তা কিংবা মন্ত্রী প্রধানমন্ত্রী যিনি এই কর্মকাণ্ডের মধ্যে হস্তক্ষেপ করবেন, তখন এটা একটা কমিশনের জায়গায় চলে যাবে, অর্থাৎ ওই কোম্পানির কাছ থেকে কমিশন নিয়ে এই উন্নয়ন কর্মকাণ্ডটা চালানো হবে, পরিচালনা করা হবে। সেই জায়গায় দেখা যাবে যে তখন আমলারা বুঝে ফেলবে যে এখানে আমারও কিছু ভাগ বসানোর সুযোগ রয়েছে। ওই আমলাও কিছু ভাগ বসাবে, মন্ত্রী প্রতিমন্ত্রী বা প্রধানমন্ত্রী যেই বলেন না কেন সেও যখন কমিশন পাবে এবং ওই কমিশন নিয়ে যখন মনে করা হবে যে সরকার চলবে, তখন আর কিন্তু এখানে উন্নয়ন কর্মকাণ্ড শুধু দেখানো হবে, এর ব্যয়ভার এত পরিমাণ বেড়ে যাবে। তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে যে মেট্রো রেল। মেট্রো রেলের এখানে কিন্তু এই যে জনগণের উপরে এই যে অতিরিক্ত ব্যয়ভার সেটা চাপিয়ে দেওয়া হয়। মেট্রো রেলের ভাড়া কিন্তু এরকম হওয়ার কথা না, সারা পৃথিবীতে এরকম নেই, এবং আবার শুনছি যে এর উপরে ভ্যাট বসানো হবে। তবুও জনগণ এটার উপরে ওঠে, এই মেট্রো রেল চড়ে, কারণ তার একটা সময় বাঁচাতে হয়। যেমন মতিঝিল থেকে মিরপুর 10 নম্বরে যদি কেউ যেতে চায় এবং তার কিন্তু দরকার হয় সময় বাঁচানো, টাকার দিকে সে কিন্তু আর তাকায় না, এই জন্যে মেট্রো রেল জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু তার উপরে যে যে অতিরিক্ত মাসুলটা চাপিয়ে দেওয়া হলো, এই চিন্তা কিন্তু কেউ করে না। আর এই যখনই এই চিন্তাটা করে না, তখন জনগণের উপরে অতিরিক্ত বোঝা কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে। এই একইভাবে যদি আপনি যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড দেখবেন, সব উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থেকে কমিশন খেয়ে এই সরকার যেন পরিচালনা করতে হয়। কেননা এই সরকার যে রাজস্ব আদায় করে, সেই রাজস্ব দিয়ে চলার কথা না, চলতে পারে না। এই রাজস্ব তাদের বিভিন্ন রকম ঋণ এমন ভাবে নিয়ে জর্জরিত করা হয়েছে যে এইখানে আর সরকার চলতে পারে না। ফলে যত রকমের উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখি না কেন, এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো মূলত সামনে দেখানো হয় যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, মূলত এই জায়গা থেকে কমিশন নিয়েই সরকার চলতে হয়। শুধু এই উন্নয়ন কর্মকাণ্ড না, আপনি আরেকটা জিনিস দেখেন আপনারা, সেটা হচ্ছে যে বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ কি হারে দেওয়া হয়। আর এই ক্যাপাসিটি চার্জ দিয়ে সে সমস্ত কোম্পানিগুলোকে বাঁচায় রাখা হয়েছে এটা বলা যাবে না, সেখান থেকে কিন্তু কমিশন নিয়েই সরকারকেও চলতে হয়। তাদের যে একটা দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দিয়ে মানে অর্থনীতি ধ্বংস করার অন্যতম একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এদের দায় মুক্তি দিয়ে। তারা বিদ্যুৎ উৎপাদন করুক আর না করুক, তারা সেখান থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিক আর না দিক, এগুলো কিন্তু কোনো ধর্তব্যের মধ্যে আসে না। তাদেরকে লুটপাট করার জন্য একটা পথ তৈরি করে দেওয়া হয়েছে, আর সেখান থেকে যে কমিশন আসবে সেই কমিশনের উপর ভিত্তি করেই যেন সরকার চলবে, এরকম একটা ব্যাপার আমরা দেখতে পাই। যে কারণে এই যে আমলাতন্ত্র বা নির্বাহী বিভাগ, এরা কোনো অবস্থাতেই স্বাভাবিক কর্মকাণ্ড, নিয়মতান্ত্রিক যে স্বাভাবিক কর্মকাণ্ড এগুলো চালাতে পারে না। তারপর পুলিশ প্রশাসনের মধ্যে যদি আপনি ধরেন, সেখানে পুলিশ প্রশাসন পুলিশের আইন অনুযায়ী যদি তাদের কাজ করতে হয়, তাহলে তারা কি করবে? অপরাধীকে ধরবে। এখন একজন অপরাধীকে ধরার পরে যদি কোনো মন্ত্রী এমপি অথবা দলীয় কোনো কর্মকর্তা মানে কোনো নেতা যদি ফোন করে পুলিশ অফিসারকে, তখন বাধ্য হয়ে সেই পুলিশ অফিসার কিন্তু সেই অপরাধীকে ছেড়ে দিবে। যদিও পুলিশ অফিসার মনে করে যে সে অপরাধী, তাকে ধরতেই হবে, কিন্তু ওই উপরের টেলিফোনে যখন তাকে ছেড়ে দেওয়া হবে, তখন ওই পুলিশ কর্মকর্তা নিজেও দেখবে যে তাহলে তো এখানে আইন সঠিকভাবে কাজ করছে না, তাহলে তার কেউ এখন মানে আরেকটা অনৈতিক জায়গা তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে তখন দেখা যাবে যে তার কাছ থেকে টাকা পয়সা উৎকোচ নিয়ে ওই অপরাধীকে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে যাবে। এটা শুধু যে এখানে হবে, ঢাকা বা কেন্দ্রে হবে তা না, এইটা একেবারে সমাজের সমস্ত স্তরে বিস্তৃত হবে। ফলে এই পুলিশ কাঠামো বলেন না যাই বলেন, প্রশাসনিক কাঠামো সব এইভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে শুধুমাত্র সরকারি কর্মকাণ্ডের কারণে। এবার আসি বিচার বিভাগ সম্পর্কে। বিচার বিভাগ চলবে আইনের কাঠামো দিয়ে, আইনের মানে কোনো অবস্থাতে আইনের ব্যর্থয় ঘটবে না, এইরকম একটা শপথ নিয়েই কিন্তু বিচারকরা তাদের এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করে থাকে। তারা সবসময় অন্তত একটা বিষয় মাথায় রাখতে চেষ্টা করেন, সেটা হলো যে প্রকৃত দোষী যেন দোষী সাব্যস্ত হয়, আর যিনি নির্দোষ সুবিধা পাওয়ার কথা তিনি যেন সুবিধাটা পান। এইরকম একটা ধারণা এবং বিশ্বাস তাদের মধ্যে কিন্তু থাকতেই হয়, এটা থাকতে হবে। আইনের মধ্যে দিয়েও যদি যায় তাহলে এটা থাকতে হবে।
কিন্তু এরই মধ্যে যদি সরকারিভাবে কোনো সরকারের মন্ত্রী কিংবা কর্মকর্তা কিংবা দলীয় নেতা কর্মী যখন ফোন করবেন কিংবা অবৈধ অসৎ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, তখনই কিন্তু আইনের যে স্বাভাবিক গতি সেখানে সেট করবে। এটা আমরা সেই অ্যাপিলেট ডিভিশন বলি, হাইকোর্ট বলি কিংবা লোয়ার কোর্ট, যেটা একেবারেই নির্বাহী বিভাগের, এখনো পর্যন্ত আমরা যতদূর জানি এটাও নির্বাহী বিভাগের মধ্যেই রয়ে গেছেন। তো এখানেও এই সুবিধাটা যখন নেওয়া হবে তখন আইনের স্বাভাবিক গতিটা ব্যত্যয় ঘটবে। আর এই ব্যত্যয় যখন ঘটবে, যার হাত দিয়ে এই অনৈতিক কাজটা হবে, তখন তিনি কিন্তু ভাববেন যে যেহেতু আমার উপরে বন্দুক রেখে এই অনৈতিক কাজটা করা হচ্ছে, তখন তিনিও কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। সেটা বাদী পক্ষ হোক বা বিবাদী পক্ষ হোক, যে পক্ষ থেকেই হোক না কেন, তিনি একটা সুবিধা নেওয়ার সুযোগ পাইলে সেই সুযোগটা নিয়ে থাকবেন।